ইসরায়েলের সাইবার দেয়ালে যেন বিশাল ফাটল ধরল। ইরান ঘেঁষা এক হ্যাকার গ্রুপ প্রকাশ করেছে এমন তথ্য যা তেল আবিবের প্রতিরক্ষা গোপনীয়তাকে কাঁপিয়ে দিয়েছে। 17 জন শীর্ষ সামরিক বিজ্ঞানীর ব্যক্তিগত তথ্য ফাঁস হওয়ার পর এখন ইসরায়েল জুড়ে নেমেছে উদ্বেগের ছায়া। ইসরায়েলি নিরাপত্তা বলয়ে হঠাৎই অদ্ভুত সাইবার ঝড়। হান্দালা নামের এক হ্যাকার গ্রুপ দাবি করেছে তারা প্রথমবারের মতো ইসরায়েলের সবচেয়ে গুরুত্বপূর্ণ সামরিক গবেষকদের ব্যক্তিগত তথ্য প্রকাশ করেছে। ইরানের আধা সরকারি সংবাদ মাধ্যম মেহের নিউজ এজেন্সি এই খবরটি প্রকাশ করার পর মধ্যপ্রাচ্যের গোয়েন্দা মহল উত্তপ্ত হয়ে উঠেছে। গ্রুপটির বিবৃতি অনুযায়ী এটি অভূতপূর্ব এক তথ্য ফাঁস। ইসরায়েলের সামরিক গবেষণা প্রতিষ্ঠানের সেই সব বিজ্ঞানীর পরিচয় তারা প্রকাশ করেছে যারা নাকি গাজা ও লেবাননে নিরস্ত্র মানুষের উপর ব্যবহৃত অস্ত্র ও প্রযুক্তি তৈরি করতে। বিবৃতিতে আরও বলা হয়েছে, আজ আমরা প্রথমবারের মতো ইসরায়েলের যুদ্ধযন্ত্রের মূল স্থপতিদের মুখোশ উন্মোচন করছি। এরা সেই মানুষ যাদের হাতেই জন্ম নিয়েছে বোমা, ড্রোন আর কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক হত্যাযজ্ঞ। কিন্তু এখানেই শেষ নয়। মেহের নিউজ বলছে, হান্দালা গ্রুপের সদস্যরা শুধু নাম ও ছবি নয়, তাদের কর্মস্থল, ইমেইল, এমনকি পারিবারিক যোগাযোগের তথ্য প্রকাশ করেছে। যদি এটি সত্যি হয় তবে এটি ইসরায়েলের ইতিহাসে সবচেয়ে বড় সাইবার লিগগুলোর একটি হতে পারে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো অবশ্য এখনও এই তথ্যের সত্যতা যাচাই করতে পারেনি। তবুও ইসরায়েলের সাইবার নিরাপত্তা বিভাগ ও প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থাগুলো নাকি জরুরি বৈঠকে বসেছে। তেল আবিবের কোনো সরকারি সংস্থা এখন পর্যন্ত এই বিষয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি, কিন্তু দেশটির অভ্যন্তরে এক ধরনের নীরব আতঙ্ক ছড়িয়ে পড়েছে। কারণ সামরিক গবেষকদের তথ্য ফাঁস মানে শত্রুপক্ষ এখন সরাসরি তাদের টার্গেট করতে পারবে। ইরানের শক্তি ও বার্তা। এই ঘটনার পিছনে ইরানের ছায়া স্পষ্ট বলেই মনে করছেন বিশ্লেষকরা। হান্দালা গ্রুপের নাম বহুবার উঠে এসেছে ইরান সমর্থিত সাইবার যুদ্ধের অভিযানে। সাম্প্রতিক বছরগুলোতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল উভয়েরই ডিজিটাল অবকাঠামোয় হামলার চেষ্টা চালিয়েছে এই গোষ্ঠী। এবার তারা শুধু তথ্য চুরি নয়, মানসিক যুদ্ধেও নামলেও যেখানে অস্ত্র নয়, তথ্যই অস্ত্র। ইরান, যাকে পশ্চিমারা হুমকি হিসেবে দেখে, এখন সেই ডিজিটাল যুদ্ধক্ষেত্র প্রমাণ করছে তারা কেবল ক্ষেপণাস্ত্র বা ড্রোন নয়, তথ্য প্রযুক্তিতেও এক ভয়ঙ্কর প্রতিপক্ষ। তেহরান আনুষ্ঠানিকভাবে হান্দালা গ্রুপের সঙ্গে সম্পর্ক অস্বীকার করেছে, তবে বিশ্লেষকরা বলছেন যে যুগে বুলেটের বদলে ডেটা অস্ত্র, সেই যুগে প্রতিশোধের পথও বদলে গেছে। যদি এই তথ্য ফাঁস সত্যি হয় তবে এটি ইসরায়েলের প্রতিরক্ষা গোয়েন্দা ব্যবস্থার প্রতি আস্থায় এক বিরাট ধাক্কা। বিশেষ করে গাজার সাম্প্রতিক সংঘাতের পর ইসরায়েল যখন ভেতর বাহির উভয় চাপ সামলাচ্ছে, তখন এমন তথ্য চুরি তাদের মনোবল নাড়িয়ে দিতে পারে। সাইবার নিরাপত্তা বিশ্লেষকদের মতে এটি শুধু একটি হ্যাক নয়, এটি মনস্তাত্ত্বিক আঘাত যা শত্রুপক্ষকে দেখিয়ে দিল ইসরায়েলের প্রতিরক্ষা বলয় আসলে ততটা অজেয় নয়। ইরানের মাটি থেকে ওঠা এই ডিজিটাল ঝড় যেন নতুন যুগের যুদ্ধের ঘোষণা। বোমা বা ক্ষেপণাস্ত্র নয়, এবার যুদ্ধ লড়া হচ্ছে তথ্যের ময়দানে। ইসরায়েল তার সাইবার প্রাচীর যতই শক্ত করুক না কেন, ইরানের মতো প্রযুক্তিগত সক্ষম প্রতিপক্ষের সামনে এই লড়াই এখন এক নতুন নাটকীয় অধ্যায়ে। যুদ্ধবিরতির 9 দিনের মাথায় রাফাতে বিস্ফোরণ, হামাসের অপ্রতিরোধ শক্তি। 9 দিনের শান্তি, 1 ঘন্টার যুদ্ধ। গাজায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় হওয়া যুদ্ধবিরতি মাত্র 9 দিনের মধ্যেই তীব্র হামলায় ছিন্ন ভিন্ন হয়ে গেছে। এটি ছিল 2 বছর ধরে চলা ধ্বংসাত্মক সংঘাতের পর শান্তির প্রথম ধাপ। কিন্তু দক্ষিণ গাজার রাফাতে হামাস যোদ্ধাদের আক্রমণের ফলে শান্তি চুক্তির ভিত্তি কেঁপে উঠেছে। হামাসের এই আক্রমণ কেবল যুদ্ধবিরতিরই লঙ্ঘন নয়, বরং ইসরায়েলের কৌশলগত কর্তৃত্বের উপর এক সরাসরি চ্যালেঞ্জ, যা নতুন করে সংঘাতের পথ খুলে দিয়েছে। এই যুদ্ধবিরতি প্রথম থেকেই ছিল ভঙ্গুর। চুক্তি অনুযায়ী জিম্মিদের মৃতদেহ ফেরত দেয়া এবং গাজায় মানবিক সহায়তা বাড়ানোর কথা ছিল, কিন্তু জিম্মিদের মৃতদেহ প্রত্যর্পণ নিয়ে ইসরায়েল সহায়তা কমানোর হুমকি দেয় এবং প্রধানমন্ত্রী নেতানিয়াহু রাফা ক্রসিং বন্ধ রাখার নির্দেশ দেন, যা হামাস চুক্তির লঙ্ঘন বলে মনে করে। এই পদক্ষেপগুলোই প্রমাণ করে যুদ্ধবিরতি আসলে ছিল কেবল একটি কৌশলগত বিরতি, শান্তি প্রতিষ্ঠার চেয়ে নিজেদের সামরিক ও রাজনৈতিক অবস্থান মজবুত করার এক সুযোগ। রাফাতে হামাস আইডিএফ সংঘাতের সূত্রপাত হয় 3টি নিরাপত্তা দুর্ঘটনার মাধ্যমে। এই আক্রমণগুলির মধ্যে সবচেয়ে মারাত্মক ছিল রাফাতে ইসরায়েলি বাহিনীর উপর একটি সমন্বিত হামলা। প্রথম ঘটনাটি ঘটে যখন হামাস যোদ্ধারা টানেল থেকে বেরিয়ে এসে ইসরায়েলি সৈন্যদের লক্ষ্য করে গুলি চালায়। তবে মূল আঘাত আসে 19 অক্টোবর। হামাস যোদ্ধারা স্নাইপার ব্যবহার করে এবং সামরিক ইঞ্জিনিয়ারিং জানে হামলা চালায়।
প্রতিবেদন অনুযায়ী এই হামলায় একটি ইসরায়েলি সামরিক যানে শক্তিশালী বিস্ফোরণ ঘটানো হয়। প্রাথমিকভাবে জানা গেছে এতে 2 ইসরায়েলি সৈন্য নিহত এবং আরও 3 জন আহত হয়েছেন। যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর ইসরায়েলি বাহিনীর এটি প্রথম নিশ্চিত হতাহতের ঘটনা। ঘটনার প্রতিক্রিয়ায় ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু জরুরি নিরাপত্তা বৈঠকে বসেন এবং প্রতিরক্ষা প্রধানদের লক্ষ্যবস্তুর বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন। এরপরই ইসরায়েলি জেট বিমান রাফাতে লক্ষ্যবস্তুতে বোমাবর্ষণ শুরু করে। গাজার সিভিল ডিফেন্সের মতে ইসরায়েলি বিমান হামলায় অন্তত 11 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। হামাসের আক্রমণের এই ঘটনার নেপথ্যে ছিল এক গুরুত্বপূর্ণ কৌশলগত মোড়। হামাস অনুমোদিত চ্যানেলগুলির দাবি অনুযায়ী তাদের আক্রমণের প্রথম লক্ষ্য ছিল রাফাতে সক্রিয় ইয়াসের আবু শাবাবের নেতৃত্বাধীন হামাস বিরোধী মিলিশিয়া বাহিনী। এই মিলিশিয়া গোষ্ঠী পপুলার ফোর্সেস নামে পরিচিত এবং ইসরায়েলের সঙ্গে তাদের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। জানা যায় ইসরায়েলি সামরিক বাহিনীর কাছ থেকে ইয়াসের আবু শাবাবের দল অস্ত্র, সামরিক যান এবং খাদ্য সহায়তা পেয়ে আসছিল। হামাসের কাছে এই গোষ্ঠীটি ছিল অভ্যন্তরীণ সহযোগী, যা ইসরায়েলকে গাজায় নিজেদের পছন্দের একটি বিকল্প শাসন বা বাফার জোন তৈরি করতে সাহায্য করছিল। সুতরাং হামাসের এই আক্রমণকে কেবল আইডিএফ এর উপর হামলা হিসেবে দেখা ভুল হবে। এটি ছিল ইসরায়েলের সামরিক কৌশলকে চ্যালেঞ্জ জানানো এবং গাজার অভ্যন্তরে নিজেদের নিরঙ্কুশ রাজনৈতিক নিয়ন্ত্রণ পুনঃপ্রতিষ্ঠা করার প্রচেষ্টা। প্রথমে ইসরায়েলি মিত্র গোষ্ঠীকে লক্ষ্যবস্তু বানানো হয়, যা ইসরায়েলকে কঠোর সামরিক জবাব দিতে বাধ্য করে এবং চুক্তির ভঙ্গুরতা প্রকাশ করে দেয়। ইসরায়েলের 2 বছর ধরে চলা সামরিক অভিযান সত্ত্বেও হামাসের সামরিক শক্তি যে সম্পূর্ণভাবে ধ্বংস হয়নি, এই ঘটনা তারই প্রমাণ। রাফার ঘটনা প্রমাণ করে যে হামাস যোদ্ধারা এখনও তাদের কৌশলগত সরঞ্জাম যেমন ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস আইইডি এবং অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল ব্যবহার করে ইসরায়েলি সৈন্যদের জন্য মারাত্মক হুমকি সৃষ্টি করতে সক্ষম। হামাসের স্থিতিস্থাপকতার মূল ভিত্তি হলো তাদের সুড়ঙ্গ নেটওয়ার্ক বা গাজা মেট্রো। এই সুড়ঙ্গগুলি কমান্ড ও কন্ট্রোল, রসদ সরবরাহ এবং যোদ্ধাদের ইসরায়েলি নিয়ন্ত্রিত এলাকায় নিয়ে যেতে সাহায্য করে। এই ভূগর্ভস্থ যুদ্ধ ব্যবস্থা থাকার কারণেই ইসরায়েলের ঘোষিত অপারেশনাল কন্ট্রোল কার্যকর করা কঠিন হয়ে পড়ছে। যুদ্ধবিরতি চলাকালীন হামাস আল কাসাম ব্রিগেডের যোদ্ধাদের সামরিক পোশাকে প্রকাশ্যে এনে তাদের সামরিক বিজয় ও কমান্ডের ধারাবাহিকতা তুলে ধরে। তাদের শক্তি অত্যাধুনিক অস্ত্রে নয়, বরং অপ্রচলিত যুদ্ধের কৌশল ও দীর্ঘমেয়াদে টিকে থাকার রাজনৈতিক ইচ্ছায় নিহিত, যা গাজায় ইসরায়েলের সামরিক লক্ষ্যকে ব্যর্থ করে দিয়েছে। মধ্যপ্রাচ্যে আবারও আগুন জ্বলে উঠল। সৌদি উপকূলের কাছে এক জাহাজে বিস্ফোরণ ও আগুনের ঘটনায় হঠাৎই বেড়ে গেল উত্তেজনা। বিশেষ করে শীর্ষ হুথি কমান্ডার মোহাম্মদ গামারির হত্যার পরেই এই হামলা ঘটায় অঞ্চল জুড়ে জল্পনা ছড়িয়েছে এটিকে প্রতিশোধের শুরু। অচেনা আগুন, পরিচিত উত্তাপ। ব্রিটিশ সামুদ্রিক নিরাপত্তা সংস্থা ইউকেএমটিও জানিয়েছে এডেনের পূর্বে প্রায় 210 কিলোমিটার দূরে একটি ক্যামেরুন পতাকাবাহী ট্যাঙ্কারে প্রজেক্টাইল আঘাত হানে। মুহূর্তেই আগুন ধরে যায়। ক্রুরা বিপদ সংকেত পাঠায় এবং পরে জাহাজ ত্যাগের প্রস্তুতি নেয়। নিরাপত্তা প্রতিষ্ঠান এমব্রে জানায় হামলাটি ঘটেছে ইয়েমেনের আহওয়ার উপকূলের দক্ষিণে। উদ্ধার অভিযান শুরু হয়েছে, কিন্তু ক্ষয়ক্ষতির পুরো চিত্র এখনো পরিষ্কার নয়। এই ঘটনার দায় এখনো কেউ স্বীকার করেনি, তবে আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন প্যাটার্নটি পরিচিত। 2023 সাল থেকে হুথি বিদ্রোহীরা ইসরায়েল ও তার মিত্রদের জাহাজকে লক্ষ্যবস্তু বানিয়ে আসছে। তারা সাধারণত আক্রমণের পর কয়েক ঘন্টা বা এমনকি একদিন দেরিতে দায় স্বীকার করে। 10 অক্টোবর গাজায় যুদ্ধবিরতি শুরু হওয়ার পর থেকে হুথি হামলা থেমেছিল। লোহিত সাগর হয়ে সুয়েজ খাল পর্যন্ত জাহাজ চলাচল কিছুটা স্বস্তি ফিরে পায়। তাই এই আকস্মিক বিস্ফোরণকে অনেকে অবাক করা বার্তা হিসেবে দেখছেন, যুদ্ধবিরতির ভেতরেই নতুন লড়াইয়ের সংকেত। আরও নাটকীয় বিষয় হলো হামলাটি ঘটে হুথি সেনাবাহিনীর চিফ অফ স্টাফ মোহাম্মদ গামারির মৃত্যুর খবর প্রকাশের পর। গামারি ছিলেন হুথি নেতৃত্বের অন্যতম গুরুত্বপূর্ণ সামরিক মুখ। তার মৃত্যুর কারণ নিয়ে বিতর্ক আছে, তবে হুথি সূত্র বলছে তিনি দায়িত্ব পালনের সময় নিহত হন। ইসরায়েল আগেই ঘোষণা করেছিল যে তারা জুন মাসে গামারিকে লক্ষ্য করে বিমান হামলা চালায়। এরপর অগস্টে আবার সানায় আক্রমণ চালানো হয়। ইসরায়েলের প্রতিক্রিয়া ও সতর্কবার্তা। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজ এক বিবৃতিতে বলেন, রাতে আমরা আবারও ইয়েমেনে হুথি সন্ত্রাসী সংগঠনের কৌশলগত লক্ষ্যবস্তুতে আক্রমণ করেছি। তিনি আরও যোগ করেন, যে কেউ ইসরায়েল রাষ্ট্রের বিরুদ্ধে হাত তুলবে তার হাত কেটে ফেলা হবে। যে কেউ আমাদের আঘাত করবে তাকে 7 গুণ আঘাত করা হবে।
এই ভাষা স্পষ্টতই ইঙ্গিত দেয় ইসরায়েল গামারির মৃত্যুকে বড় গোয়েন্দা জয় হিসেবে দেখছে এবং ভবিষ্যতে প্রতিশোধমূলক পদক্ষেপের জন্য প্রস্তুত। লোহিত সাগর এবং এডেন উপসাগর অঞ্চলটি বর্তমানে বিশ্বের অন্যতম সংবেদনশীল সামুদ্রিক করিডোর। এখান দিয়ে প্রতিদিন শত শত জাহাজ সুয়েজ খাল হয়ে ইউরোপ ও এশিয়ার মধ্যে যাতায়াত করে। হুথিদের হামলায় এই পথ বন্ধ হলে বৈশ্বিক বাণিজ্যে আবারও বড় আঘাত আসতে পারে। বিশ্লেষকরা বলছেন, যুদ্ধবিরতির পর এই হামলা যদি সত্যিই হুথিদের কাজ হয়, তবে এটি ইসরায়েলের বিরুদ্ধে নতুন ধাপের শ্যাডো ওয়ার এর সূচনা হতে পারে। আর যদি অন্য কোনো পক্ষ এই ঘটনার পেছনে থাকে, তবে তা হবে এক বিপজ্জনক খেলায় নতুন মোড়। 18 অক্টোবর 2025 তারিখে জয়েন্ট কম্প্রিহেন্সিভ প্ল্যান অফ অ্যাকশন JCPOA বা ইরান পারমাণবিক চুক্তি আনুষ্ঠানিকভাবে শেষ হলো। এই চুক্তি 2015 সালে স্বাক্ষরিত হয়েছিল, যার মূল উদ্দেশ্য ছিল ইরানের পারমাণবিক কার্যক্রম কিছু সীমাবদ্ধ করা আর তার বিনিময়ে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা তুলে দেয়া। কিন্তু একটি দ্বৈত বাস্তবতা এখানে রয়েছে। রাজনৈতিকভাবে চুক্তির সমাপ্তি দিবস বলে বিলোপ করা হলো সকল বাধ্যবাধকতা। ইরান ঘোষণা করেছে এখন থেকে চুক্তির সমস্ত বিধান, পারমাণবিক প্রোগ্রামের উপর নিষেধাজ্ঞা সহ বাতিল। IAEA যে শর্তগুলো দিয়েছিল সেগুলো এখন আর বাধ্যতামূলক নয় এবং ইরান জানিয়েছে তারা ইউরেনিয়াম 60% পর্যন্ত সমৃদ্ধ করতে পারবে। তুলনায় বেসামরিক কাজে সাধারণত 3.67% বেশি লাগে না। 90% নিকটেই পৌঁছালে সেটি অস্ত্র বানানোর সক্ষমতার কাছাকাছি চলে আসে। তবে বাস্তবে নিষেধাজ্ঞাগুলো ও প্রতিক্রিয়াগুলো এখনও জীবিত। ইউরোপীয় 3 দেশ ব্রিটেন, ফ্রান্স ও জার্মানি চুক্তির প্রতি ইরানের বিরুদ্ধে স্ন্যাপব্যাক প্রক্রিয়া চালু করেছে। ফলশ্রুতিতে এই আইনগত চুক্তি শেষ বললেও নিষিদ্ধ ব্যবস্থা পুরোপুরি তুলে দেওয়া হয়নি। ফলে চুক্তি শেষ হয়েছে বললেও নিয়ন্ত্রণ ও চাপের ধারাবাহিকতা রয়েছে। একদিকে ইরান বলছে সব বিধান শেষ, অন্যদিকে পশ্চিমা দেশগুলো বলছে নিষেধাজ্ঞা ফিরে এসেছে। এই মিলনচ্ছেদ নতুন ভূ রাজনৈতিক ঝড়ের সম্ভাবনা এনে দিচ্ছে। ইরানের দিক থেকে দেখা গেল তারা এখন বলছে তারা আর পারমাণবিক কর্মকাণ্ডে সেই 3.67% সীমাবদ্ধতায় থাকবে না। সীমা উঠে গেছে বলেই মত বিশেষজ্ঞদের। এই অবস্থার কারণে ইরানের শক্তি ইতিমধ্যে বৃদ্ধি পেয়েছে, আর তা শুধু পারমাণবিক নয়, কূটনৈতিক ও অঞ্চল প্রতিরোধ নীতি হিসেবে। সামরিক দিক থেকে ইরানকে বড় শক্তি হিসেবে দেখা হয়। তার রকেট প্রযুক্তি, মিলিটারি প্রক্সি গোষ্ঠীর প্রভাব এবং এলাকায় নেটওয়ার্ক, এসবই তেহরানকে কৌশলগত সুবিধা দেয়। তেল গ্যাস সম্পদ, ভূ রাজনৈতিক অবস্থান এবং পারমাণবিক সক্ষমতার সম্ভাব্যতা ইরানকে শক্তিশালী করে তোলে। এ কারণেই পশ্চিমা দেশগুলো সতর্ক, একটি সীমাহীন ইউরেনিয়াম সমৃদ্ধকরণ মধ্যপ্রাচ্যের ভারসাম্য বদলে দিতে পারে। ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের রেজলিউশন 2231 আনুষ্ঠানিকভাবে শেষ হয়েছে বলে ঘোষণা দিয়েছে ইরান, চীন ও রাশিয়া। সংস্থাটির মহাসচিব আন্তোনিও গুতেরেসের কাছে পাঠানো যৌথ এক চিঠিতে 3 দেশ স্পষ্ট জানিয়ে দিয়েছে 2025 সালের 18 অক্টোবর থেকে এই প্রস্তাবের সব ধারা ও বিধান বাতিল বলে গণ্য হবে এবং এর মাধ্যমে ইরান ইস্যুতে নিরাপত্তা পরিষদের বিবেচনা এখানেই শেষ। ইরান সামরিক উদ্দেশ্যে গোপনে পারমাণবিক কর্মসূচি চালাচ্ছে, পশ্চিমাদের এমন দাবি ভিত্তিহীন বলে উল্লেখ করা হয় চিঠিতে। এতে বলা হয়, পরমাণু অস্ত্র বানানোর অভিযোগের কোনো প্রমাণ কখনোই খুঁজে পায়নি জাতিসংঘের পরমাণু শক্তি সংস্থা IAEA। যদিও সংস্থাটি সবচেয়ে কঠোর পরিদর্শন চালিয়েছে ইরান জুড়ে। যৌথ বিবৃতিতে আরও বলা হয়, রেজলিউশন 2231 এর মেয়াদ শেষ হওয়াকে সম্মান করা নিরাপত্তা পরিষদের বিশ্বাসযোগ্যতা ও বহুপাক্ষিক কূটনীতির সুরক্ষায় সহায়ক হবে। চিঠির শেষে 3 দেশ ইরানকে কেন্দ্র করে কূটনৈতিক সমাধানের জন্য অনুকূল পরিবেশ তৈরির আহ্বান জানিয়েছে এবং উত্তেজনা কমিয়ে সংলাপের উপর গুরুত্ব দেওয়ার কথা পুনর্ব্যক্ত করেছে। ইরানের ওপর ইসরায়েলের হামলার জেরে সৃষ্ট চরম উত্তেজনার পর এবার নতুন করে যুদ্ধের পায়তারা চালাচ্ছে পশ্চিমারা। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে আরেকটি ইরান ইসরায়েল যুদ্ধ এখন সময়ের ব্যাপার মাত্র বলে মনে করছেন অনেকে। সেরকমই পরিকল্পনা নিয়ে আগাচ্ছে পশ্চিমারা। তবে বসে নেই ইরান। সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি ভালো করেই জানেন ইরানের ওপর আঘাত আসতেই থাকবে।
তাই শত্রুদের মোকাবিলা করতে সব নিয়ে প্রস্তুত ইসলামী বিপ্লবের দেশটি। ইরানের কাছে বড় আঘাত খাওয়ার পরও শিক্ষা হয়নি, আবারও যুদ্ধের হুঙ্কার, আর পশ্চিমা দেশগুলো ইরানকে কণ্ঠরোধ করতে তৎপর। এখন এক প্রশ্ন ঘুরছে, নতুন ইরান ইসরায়েল লড়াই কি শুধু সময়ের ব্যাপার? ইরান সম্প্রতি বহু প্রতিকূলতায় পড়ে, তবু মন বদলায়নি। দেশটির শাসকরা বলে থাকেন আঘাত আসতেই থাকবে, কিন্তু তাদের প্রতিরোধও থাকবে বেশি। মার্কিন, ইসরায়েল ও কিছু ইউরোপীয় দেশের চাপ, নিষেধাজ্ঞা ও সামরিক উপস্থিতি বাড়িয়ে দেওয়ার নকশা ইরানের ওপর ক্রমাগত চালানো হচ্ছে। এতে করে তেহরান কেবল কূটনীতিতে নয়, আঞ্চলিক শক্তি গঠনেও জোর দিচ্ছে। তাদের প্রতিক্রিয়া সিরিয়া, লেবানন, ইরাক ও ইয়েমেনে বিশেষভাবে লক্ষণীয় হয়েছে। প্রক্সি গোষ্ঠী ও কৌশলগত সাফল্য বাড়ানোর চেষ্টা চলছে। তবু ইরান এখন শুধু প্রতিরোধী করছে না, তারা ভেতর থেকে নিজেকে বদলে নিচ্ছে। জুনে 12 দিনের সংঘর্ষের পরে শুরু করা শুদ্ধি অভিযান, গোপন অভিযান এবং সন্দেহভাজন ব্যক্তিদের গ্রেপ্তারের ফলে দেখা গেছে তেহরান বিদেশি প্রভাব থেকে নিজেকে মুক্ত করার চেষ্টা করছে। ধরা ছোঁয়ার তালিকায় এমন ব্যক্তিরাও রয়েছেন যারা বিদেশি গোয়েন্দা সংস্থার সাথে যোগাযোগ রাখতেন। এগুলো যদি সত্য হয়ে থাকে, তাহলে ইরানের অভ্যন্তরীণ রাজনীতিও সংকটে পড়ছে। প্রশাসনিক পরিবর্তন এসেছে। গত 3 আগস্ট প্রজাতন্ত্রের সর্বোচ্চ নিরাপত্তা পরিষদের নামে নতুন একটি কৌশলগত সংস্থা গঠন করা হয়েছে। এর নেতৃত্বে থাকবেন দেশের প্রেসিডেন্ট, বিচারপতি সহ পার্লামেন্ট স্পিকার, সামরিক কমান্ডার এবং কিছু মূল মন্ত্রী এতে যুক্ত থাকবেন। ম্যান্ডেট হলো জাতীয় নিরাপত্তা ও প্রতিরক্ষা পরিকল্পনা তৈরি এবং সশস্ত্র বাহিনীর কার্যক্রম সমন্বয় করা। এই পরিবর্তন ইরানের কৌশলগত মানচিত্রে বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে। এখানে রাষ্ট্রীয় সিদ্ধান্ত নিতে কেন্দ্রীয় কোর শক্তিশালী হয়েছে। আন্তর্জাতিক মঞ্চে তেহরান মোটেই নিস্তব্ধ নয়। ইরানের নতুন নিরাপত্তা সচিব মস্কো সফরে গিয়েছেন। রাশিয়ার সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানো হচ্ছে। তেল, বাণিজ্য ও সামরিক সম্পর্ক জোরদার করা হচ্ছে, যাতে পশ্চিমা নিষেধাজ্ঞার চাপ সামাল দেওয়া যায়। অর্থনৈতিক ও কৌশলগত এই চলয় ইরানকে আরও স্থিতিস্থাপক করে তুলেছে। ইরানের সামরিক প্রস্তুতিও নতুন যুদ্ধের সম্ভাবনার ইঙ্গিত দিচ্ছে। প্রতিরক্ষা মন্ত্রী আজিজ নাসিরজাদে বলেন, 12 দিনের সংঘাতের সময় ইরান তার সবচেয়ে উন্নত অস্ত্র ব্যবহার করা থেকে বিরত ছিল। এর মধ্যে রয়েছে কাশেম বাশির মিসাইল। তিনি সতর্ক করে বলেন, যদি আবার আক্রমণ করা হয় তবে তার প্রতিক্রিয়া হবে অপ্রত্যাশিত এবং জোরালো। ইরান ক্ষতিগ্রস্ত হলেও সহজে নত হবে না। তারা নিজেকে শক্ত করেই রেখেছে। পশ্চিমাদের পরিকল্পনা রয়ে গেলে সংঘাত সময়ের বিষয়, কিন্তু কূটনীতি, গোপন যুদ্ধ ও ভূ রাজনীতি মিলে কোনো অনিশ্চিত মোড়ও আনতে পারে। মধ্যপ্রাচ্যের পরবর্তী অধ্যায় এখন অধিক নাটকীয় এবং বিপজ্জনক। মার্কিন সতর্কতার মুখে এক গভীর প্রশ্ন, গাজায় কি যুদ্ধবিরতি চুক্তির আড়ালে হামাস তার সামরিক শক্তি ও স্থানীয় নিয়ন্ত্রণ পুনরায় প্রতিষ্ঠা করছে, নাকি ইসরায়েলের জন্য একটি কৌশলগত ফাঁদ পেতে রাখা হচ্ছে? ওয়াশিংটনের কড়া হুঁশিয়ারি এবং গণমৃত্যুদণ্ডের মতো ঘটনা সেই অনিশ্চয়তাকে আরও বাড়িয়ে তুলেছে। মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর সম্প্রতি এক অভূতপূর্ব সতর্কবার্তা জারি করে জানিয়েছে, তাদের কাছে বিশ্বাসযোগ্য প্রতিবেদন রয়েছে যে হামাস যুদ্ধবিরতি লঙ্ঘন করে একটি আসন্ন হামলার ষড়যন্ত্র করছে। এই পদক্ষেপকে চুক্তির সরাসরি এবং গুরুতর লঙ্ঘন বলে অভিহিত করেছে ওয়াশিংটন। তবে যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হওয়ার পরপরই গাজার অভ্যন্তরে যে পরিস্থিতি তৈরি হয়েছে তা হামাসের অপ্রতিরোধ নিয়ন্ত্রণ পুনঃপ্রতিষ্ঠার ইঙ্গিত দেয়। ইসরায়েলি বাহিনী গাজা থেকে সরে যাওয়ার সাথে সাথে হামাস দ্রুত তার প্রশাসনিক ক্ষমতা সংহত করতে শুরু করে। এই পুনরুত্থান বিশ্বকে এক স্পষ্ট বার্তা পাঠায়, আমরা এখনো এখানে আছি। সবচেয়ে উদ্বেগজনক বিষয়টি হলো, যুদ্ধবিরতির সময় হামাস তার অভ্যন্তরীণ প্রতিদ্বন্দ্বী গোষ্ঠীগুলোর বিরুদ্ধে চরম সহিংসতা চালায়। স্থানীয় নিয়ন্ত্রণের জন্য লড়াইরত সশস্ত্র দল, বিশেষ করে দুগবুশ গোত্রের সদস্যদের সহ 50 জনেরও বেশি সহযোগীকে গণমৃত্যুদণ্ড বা হত্যা করা হয়েছে। গাজা শহরের বাসিন্দাদের কাঁপিয়ে দেয়া এই গণমৃত্যুদণ্ড ইঙ্গিত দেয় যে হামাস কেবল সামরিক শক্তি নয়, বরং শাসন ক্ষমতাকেও পুনর্গঠিত করতে চাইছে। বিশ্লেষকরা বলছেন, হামাস এই সুযোগকে পুরনো স্কোর নিষ্পত্তি এবং যে কোনো অহামাস প্রশাসনিক কাঠামো গড়ে তোলার প্রচেষ্টাকে শুরুতেই দমন করার জন্য ব্যবহার করছে। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে ট্রাম্প লেখেন, যদি হামাস গাজার লোকজনকে হত্যা করা অব্যাহত রাখে, যা চুক্তিতে ছিল না, তবে আমাদের তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া ছাড়া আর কোনো উপায় থাকবে না।
এক্ষেত্রে আমাদের বলতে কাদের বুঝিয়েছেন সেটা পোস্টে স্পষ্ট করেননি ট্রাম্প। মার্কিন স্টেট ডিপার্টমেন্টের পক্ষ থেকে আসন্ন আক্রমণ সম্পর্কে এই ধরনের সুনির্দিষ্ট সতর্কবার্তা প্রদান হামাসের দীর্ঘমেয়াদী প্রতিশ্রুতির ওপর গুরুতর সন্দেহ আরোপ করে। এটি চলমান কূটনৈতিক প্রক্রিয়ায় এক বিশ্বাসযোগ্যতার সংকট তৈরি করেছে। ওয়াশিংটন মিশর, কাতার এবং তুরস্ককে সতর্ক করেছে। এই তিনটি দেশই গাজা শান্তির গ্যারান্টার হিসেবে পরিচিত। নিজেদের অফিসিয়াল চ্যানেলে একটি ভিডিও প্রকাশ করেছে হামাস। ভিডিওতে দেখা যায় প্রকাশ্যে চোখ বাঁধা ও হাঁটু গেড়ে বসিয়ে রাখা ৮ সন্দেহভাজনের মৃত্যুদণ্ড কার্যকর করা হচ্ছে। ভিডিওতে তাদের শত্রুর সহযোগী ও বেআইনি কাজে সম্পৃক্ত বলে উল্লেখ করা হয়। বহু মাস ধরে চলা ইসরায়েলি সামরিক অভিযানের পরেও হামাসের সশস্ত্র শাখা গেরিলা কৌশল অবলম্বন করে প্রতিরোধ বজায় রেখেছে। গাজার ঘনবসতিপূর্ণ অঞ্চল এবং ভূগর্ভস্থ টানেলের নেটওয়ার্ক তাদের টিকে থাকার প্রধান কারণ। পর্যবেক্ষকরা মনে করছেন হামাসকে নিরস্ত্র করা যে কোনো শান্তি পরিকল্পনার সবচেয়ে কঠিন অংশ হবে, কারণ হামাসের আসল শক্তি তার রকেট বা সুড়ঙ্গে নয়। তাদের সবচেয়ে বড় শক্তি হল তাদের আদর্শিক দৃঢ়তা এবং গাজার শাসন ব্যবস্থার শূন্যতা পূরণ করার ক্ষমতা। রাশিয়া ইরান চুক্তির আড়ালে কি ইসরায়েল ধ্বংসের বীজ? রাশিয়া ও ইরানের মধ্যে হওয়া নতুন প্রতিরক্ষা চুক্তি এখন মধ্যপ্রাচ্যের আকাশে নতুন ঝড়ের ইঙ্গিত দিচ্ছে। অনেক বিশ্লেষক প্রশ্ন তুলেছেন, এই চুক্তির মাঝে কি লুকিয়ে আছে ইসরায়েল ধ্বংসের বীজ? সম্প্রতি ইউক্রেনের একদল হ্যাকার এমন তথ্য ফাঁস করেছে যা পশ্চিমা দুনিয়াকে চমকে দিয়েছে। তাদের দাবি 2026 থেকে 2028 সালের মধ্যে রাশিয়া ইরানের হাতে তুলে দেবে 48টি সু-35 মাল্টি রোল যুদ্ধ বিমান, অর্থাৎ রাশিয়ার তৈরি ভয়ঙ্কর বিমানগুলো শিগগিরই দেখা যাবে তেহরানের আকাশে উঠতে। ইরান যদি সত্যি এই যুদ্ধ বিমানগুলো পায়, তবে মধ্যপ্রাচ্যের আকাশে শুরু হবে নতুন প্রতিদ্বন্দ্বিতা, কারণ দীর্ঘদিন ধরে ইসরায়েল যুক্তরাষ্ট্রের সহায়তায় এই অঞ্চলের আকাশে একচ্ছত্র আধিপত্য ধরে রেখেছে। F-35 লাইটনিং যুদ্ধ বিমান ছিল তাদের গর্ব, কিন্তু এবার সেই গর্বে ধাক্কা দিতে চলেছে তেহরান। রাশিয়ার সু-35 যুদ্ধ বিমান শুধু গতির দিক থেকে নয়, প্রযুক্তিতেও এক ভয়ঙ্কর মিশিক। এতে আছে উন্নত ইরবিস-ই রাডার, থ্রাস্ট ভেক্টরিং ইঞ্জিন এবং শক্তিশালী ইলেকট্রনিক কাউন্টার মেজার সিস্টেম, যা শত্রুপক্ষের বিমানকে বহু দূর থেকে শনাক্ত ও ধ্বংস করতে সক্ষম। বিশ্লেষকদের মতে এই বিমান চারটি শত্রু বিমানকে একসঙ্গে আঘাত করতে পারে, যা ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থার জন্য এক নতুন দুঃস্বপ্ন। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির নেতৃত্বে দেশটি দীর্ঘদিন ধরে নিজস্ব প্রতিরক্ষা সক্ষমতা বাড়াচ্ছে। এখন রাশিয়ার সহায়তায় সেই ক্ষমতা পৌঁছাতে চলেছে নতুন উচ্চতায়। বিশ্লেষকরা বলছেন, রাশিয়া ইরানকে শক্তিশালী করছে বৈশ্বিক রাজনীতির পালাবদলের প্রস্তুতি হিসেবে। জানুয়ারিতে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন একটি 20 বছরের কৌশলগত অংশীদারিত্ব চুক্তি সই করেন। এতে রয়েছে যৌথ সামরিক মহড়া, গোয়েন্দা তথ্য ভাগাভাগি, প্রতিরক্ষা প্রযুক্তি উন্নয়ন, আর তারই অংশ হিসেবে এই সু-35 যুদ্ধ বিমান সরবরাহের পরিকল্পনা। কিন্তু প্রশ্ন একটাই, পুতিন কি সত্যি ইরানকে শক্তিশালী করে ইসরায়েলকে কোণঠাসা করতে চাইছেন, নাকি এটি শুধুই এক কৌশলগত বার্তা পশ্চিমাদের জন্য? রাশিয়ার জন্য লাভ কম নয়। ইউক্রেন যুদ্ধে ইরান তাকে দিয়েছে শাহেদ 136 ড্রোন, যা ইউক্রেনীয় শহরগুলোতে ভয়াবহ হামলায় ব্যবহার করেছে। সেই ঋণ শোধ করতেই কি এবার রাশিয়া ফিরিয়ে দিচ্ছে ভয়ঙ্কর সু-35 যুদ্ধ বিমান? ইসরায়েলের পক্ষেও চ্যালেঞ্জ কম নয়। তাদের হাতে আছে আয়রন ডোম, ডেভিড স্লিং এবং F-35 ফাইটার জেট, কিন্তু সাম্প্রতিক সংঘর্ষে দেখা গেছে ইরানের ক্ষেপণাস্ত্রের সামনে এসব প্রতিরক্ষা ব্যবস্থা সবসময় সফল হয়নি। যদি ইরান সত্যি এই রাশিয়ান যুদ্ধ বিমানগুলো পায়, তবে মধ্যপ্রাচ্যের শক্তির ভারসাম্যে শুরু হবে এক নতুন অধ্যায়। আকাশে জ্বলে উঠবে দুই পরাশক্তির মিত্রদের মুখোমুখি সংঘাত, আর তখন হয়তো সত্যিই বোঝা যাবে রাশিয়া ইরান চুক্তির ভেতর লুকিয়ে থাকা সেই বীজ আসলে ইসরায়েলের পতনের সূচনা, নাকি বৈশ্বিক রাজনীতির আরেকটি ভয়ঙ্কর খেলা। গাজায় নতুন আরব বাহিনী, 10,000 সেনা পাঠানোর প্রস্তাবে ফের জটিল হচ্ছে পরিস্থিতি। আর এখন এক নতুন প্রস্তাব ঘিরে আলোড়ন। মিশন নাকি গাজায় 10,000 আরব সেনা মোতায়েনের পরিকল্পনা করছে। তবে এই বাহিনী না হামাস না ফাতাহ, সম্পূর্ণ নতুন এক ফিলিস্তিনি নিরাপত্তা বাহিনী, যারা যুদ্ধ বিধ্বস্ত গাজা নিয়ন্ত্রণে নেবে, এমনটাই জানাচ্ছে ওয়াল স্ট্রিট জার্নাল।
হামাস হার মানেনি, কিন্তু বিশ্ব এখন তার ভবিষ্যৎ নির্ধারণে ছুটছে। এমন এক সময়েই এসেছে এই নতুন প্রস্তাব। ট্রাম্পের নতুন পরিকল্পনা। মার্কিন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের 20 দফা শান্তি পরিকল্পনার দ্বিতীয় ধাপ এটি। প্রথম ধাপ ছিল হামাসের হাতে থাকা সব বন্দীদের মুক্ত করা। দ্বিতীয় ধাপের লক্ষ্য গাজার প্রশাসনিক নিয়ন্ত্রণ ও হামাসের নিরস্ত্রীকরণ। মিশরের পরিকল্পনা অনুযায়ী প্রথমে প্রায় 1000 ফিলিস্তিনি কর্মকর্তা মিশর ও জর্ডানে প্রশিক্ষণ পাবেন। পরে সেই বাহিনী গাজায় প্রবেশ করে নিরাপত্তা বজায় রাখবে। যদি পরিস্থিতি স্থিতিশীল হয়, তখন বাহিনীর সদস্য সংখ্যা বেড়ে দাঁড়াবে 10,000-এ। তবে ইসরায়েল এই প্রস্তাবে আশঙ্কা দিচ্ছে। তারা বলছে, যে কোনো সশস্ত্র ফিলিস্তিনি গোষ্ঠী আমাদের নিরাপত্তার জন্য হুমকি হতে পারে। হামাসের অবস্থান। কিন্তু হামাস সরাসরি জানিয়ে দিয়েছে নিরস্ত্রীকরণের প্রশ্নই ওঠে না। হামাসের এক শীর্ষ কর্মকর্তা বলেছেন, যতক্ষণ পর্যন্ত স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠিত না হয়, ততক্ষণ আমাদের অস্ত্র নামানো মানে আত্মসমর্পণ। তিনি আরো বলেন, এই প্রশ্নটা আমাদের নয়, বরং তাদের করা উচিত যারা গণহত্যা চালিয়েছে। ট্রাম্পের হুঁশিয়ারি। অন্যদিকে ট্রাম্প হুমকির সুরে বলেছেন, তারা প্রতিশ্রুতি দিয়েছে নিরস্ত্রীকরণের, কিন্তু যদি তারা তা না করে, আমরাই তাদের নিরস্ত্রী করব। তারা জানে আমি খেলা খেলি না। এই বক্তব্যে আবারও হামাসের সঙ্গে সরাসরি সংঘাতের ইঙ্গিত দিয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট। রাফা সীমান্ত ও মানবিক সংকট। এদিকে রাফা সীমান্ত এখনো বন্ধ। ইসরায়েল বলছে, বন্দি বিনিময়ের প্রভাব বজায় রাখতেই এই পদক্ষেপ। এখন পর্যন্ত হামাস 9 জন ইসরায়েলি বন্দির মরদেহ ফেরত দিয়েছে, আর ইসরায়েল পাল্টা 45 ফিলিস্তিনি দেহ হস্তান্তর করেছে। গাজায় মানবিক সহায়তার ট্রাক প্রবেশ করছে কেরেম শালোম সীমান্ত দিয়ে, প্রতিদিন প্রায় 600 ট্রাক। তবুও গাজার সাধারণ মানুষ এখনো পানি, ওষুধ, বিদ্যুৎহীন অবস্থায় দিন কাটাচ্ছে। মধ্যপ্রাচ্যের অনেক দেশই এই প্রস্তাবে দ্বিধাগ্রস্ত। তারা ভয় পাচ্ছে গাজায় যদি আরব বাহিনী প্রবেশ করে। তবুও আলোচনার টেবিলে এখনো হামাসই মূল ফ্যাক্টর, কারণ গাজার মাটি চেনে, মানুষের হৃদয় চেনে একমাত্র তারাই। গাজার ভবিষ্যৎ কে লিখবে তা এখনো অজানা, কিন্তু একটি বিষয় স্পষ্ট, যতক্ষণ হামাসের হাতে বন্দুক আছে, গাজার নিয়ন্ত্রণ কোনো বিদেশি বাহিনীর হাতে সহজে যাবে না। যুদ্ধের ধ্বংসস্তূপের নিচেও হামাসের প্রতিরোধের আগুন এখনো জ্বলছে। গাজায় নিয়ন্ত্রণ ছাড়তে নারাজ হামাস। আবারও যুদ্ধ শুরু হবে। হামাস জানিয়ে দিয়েছে, তারা এখনই অস্ত্র ছাড়ছে না। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের জন্য এটি বড় ধাক্কা। গাজার নিরাপত্তা নিয়ন্ত্রণ অন্তর্বর্তীকালীনও নিজেদের হাতে রাখতে চায় হামাস, আর তাই তারা এখনই নিরস্ত্র হওয়ার প্রতিশ্রুতি দিতে পারছে না বলে জানিয়েছেন সংগঠনটির রাজনৈতিক ব্যুরোর সদস্য মোহাম্মদ নাজ্জাল। ফলে যুদ্ধের সমাপ্তি নিশ্চিত করতে যুক্তরাষ্ট্রের পরিকল্পনায় নতুন জটিলতা তৈরি হয়েছে। হামাসের কঠোর অবস্থান। দোহা ভিত্তিক হামাসের রাজনৈতিক ব্যুরোর সদস্য মোহাম্মদ নাজ্জাল এক সাক্ষাৎকারে বলেন, আমরা 5 বছরের যুদ্ধবিরতিতে রাজি, কিন্তু এখনই অস্ত্র জমা দেব না। তার বক্তব্যে স্পষ্ট, গাজার নিয়ন্ত্রণ এখনো হামাসের হাতেই থাকবে। নাজ্জাল বলেন, এটি একটি অন্তর্বর্তীকালীন পর্যায়। বেসামরিক প্রশাসন হবে টেকনোক্রেটদের হাতে, কিন্তু মাটিতে থাকবে হামাস। এই অবস্থানেই যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় প্রস্তাবিত শান্তি রোডম্যাপকে জটিল করে তুলেছে। প্রেসিডেন্ট ট্রাম্পের প্রশাসন যেখানে হামাসের পূর্ণ নিরস্ত্রীকরণ চায়, সেখানে হামাস বলছে, প্রথমে দাও দিগন্ত ও আশার প্রতিশ্রুতি, তারপর দেখা যাবে অস্ত্রের প্রসঙ্গ। ওয়াশিংটনের এক জ্যেষ্ঠ কর্মকর্তা ক্ষোভ প্রকাশ করে বলেন, হামাস এখনো প্রথম ধাপে সব জিম্মি মুক্ত করেনি। তারা জানে মৃতদেহগুলো কোথায়। এই চুক্তি অনুযায়ী কোনো ব্যতিক্রম নেই, তাদের নিরস্ত্রীকরণ করতে হবে। এই বিবৃতি আসে ঠিক সেই সময় যখন মিশরের শার্ম আল শেখে ইসরায়েলি মন্ত্রী রন ডারমার একটি যুদ্ধবিরতি চুক্তিতে সই করেছেন। তবে ওই চুক্তিতে হামাসের নিরস্ত্রীকরণ বা সব জিম্মি ফেরত দেওয়ার শর্ত ছিল না। বিশ্লেষকদের মতে হামাসের সামরিক সক্ষমতা এখনো উল্লেখযোগ্য। প্রায় 2 দশক ধরে গাজায় তাদের সংগঠিত নিরাপত্তা কাঠামো এবং জনপ্রিয় সমর্থনই তাদের টিকে থাকার মূল শক্তি। গাজা সিটির রাস্তায় এখনো দেখা যায় হামাসের ইউনিফর্ম পরা বাহিনী, যারা যুদ্ধবিরতির মধ্যেও নিরাপত্তা পাহারা দিচ্ছে। স্থানীয় বাসিন্দারা বলছেন, হামাস ছাড়া এখানে শৃঙ্খলা থাকে না। হামাস হয়তো এক ভিন্ন খেলায় নামছে, অস্ত্র রেখে স্থিতি অর্জনের কৌশল। মোহাম্মদ নাজ্জাল বলেছেন, আমাদের লক্ষ্য নতুন যুদ্ধ নয়, বরং পুনর্গঠন। তবে বিশ্লেষকদের অনেকে মনে করছেন, এই বক্তব্যই হয়তো নতুন সংঘাতের পূর্বাভাস। কারণ অস্ত্র হাতে রেখে রাজনৈতিক প্রভাব ধরে রাখা মানেই ভবিষ্যতের অস্থিতিশীলতা।
গাজা এখন এক অনিশ্চিত সন্ধিক্ষণে দাঁড়িয়ে। যুদ্ধ থেমেছে, কিন্তু শান্তি আসেনি। হামাস বলছে তারা জনগণের আশা ও দিগন্ত ফিরিয়ে দিতে চায়, কিন্তু যুক্তরাষ্ট্র ও ইসরায়েল বলছে আশার প্রথম শর্ত অস্ত্র ফেলা। হামাস কি অস্ত্র ছাড়বে? এই প্রশ্নের জবাবে নাজ্জাল বলেন, এটার সহজ উত্তর নেই। বিষয়টা নির্ভর করে প্রকল্পের ধরনের উপর। নিরস্ত্র মানে কি? অস্ত্রগুলো কার হাতে যাবে? তিনি আরো বলেন, এই আলোচনা শুধু হামাসের নয়, অন্যান্য ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠীকেও নিয়ে। তাই সমন্বিত ফিলিস্তিনি অবস্থান প্রয়োজন। ওয়াশিংটনে এ নিয়ে ট্রাম্প বলেন, আমরা তাদের কাছ থেকে প্রতিশ্রুতি পেয়েছি। আমি মনে করি তারা তা রক্ষা করবে। হামাস আরও কিছু মৃতদেহ ফিরিয়েছে, তবে নিরস্ত্রীকরণ নিয়ে তিনি বিস্তারিত বলেননি। আরব সাগরের নীল জলে কি ছায়াযুদ্ধ শেষ? ইরান চীন জোটের সামনে প্রকাশ্যে পিছু হচ্ছে যুক্তরাষ্ট্র। 2025 সাল। আরব সাগরের গভীর নীল জলরাশি ভেদ করে ভেসে চলেছে এক দানবাকৃতি তেলবাহী জাহাজ ইয়াং ওয়াং-5। জাহাজটির মাথায় উঠছে ইরানের দৃপ্ত পতাকা, কিন্তু এবারের দৃশ্যপট ভিন্ন। 3 দশক পর এই জাহাজে সক্রিয় করেছে অটোমেটিক আইডেন্টিফিকেশন সিস্টেম, AIS। এই সামান্য প্রযুক্তি নির্ভর পরিবর্তনটি শুধুমাত্র একটি সামুদ্রিক ঘোষণা নয়, এটি বিশ্বমঞ্চে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা ও আধিপত্যের বিরুদ্ধে ইরানের সর্বোচ্চ নেতার পক্ষ থেকে এক সরাসরি রাজনৈতিক চ্যালেঞ্জ, যা 30 বছরের ছায়াযুদ্ধ এর অবসান ঘটালো। দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রের কঠোর নিষেধাজ্ঞার খাঁদ এড়াতে ইরান এক শ্যাডো ফ্লিট বা নাম পরিচয়হীন জাহাজ বহর ব্যবহার করত। এই জাহাজগুলো গভীর সমুদ্রে জ্বালানি স্থানান্তর করত এবং গোয়েন্দা স্যাটেলাইটের নজর এড়াতে ইচ্ছাকৃতভাবে AIS বন্ধ রাখত। কিন্তু 2025 সালে আয়াতুল্লাহ খামেনির একটি একক নির্দেশে সেই কৌশল পাল্টে যায়। আর গোপন নয়, বিশ্ব জানুক আমরা কোথায় যাচ্ছি। এই সাহসী পদক্ষেপের নেপথ্যে রয়েছে একটি বিরাট কৌশলগত টুইস্ট। ইরান এখন একা নয়, তার পাশে প্রকাশ্যে এসে দাঁড়িয়েছে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম শক্তি চীন। বেজিং শুধু আশ্বাস দেয়নি, বরং এক সামরিক ছাতা তৈরি করেছে। চীনা বিশ্লেষকদের কথায় ইরানের তেলবাহী জাহাজে আঘাত হানার অর্থ হবে সরাসরি চীনের জ্বালানি নিরাপত্তায় আঘাত, যা সহ্য করা হবে না। ভারত মহাসাগর ও আরব সাগরের উপকূলে চীন ইতোমধ্যে ডেস্ট্রয়ার, যুদ্ধ জাহাজ ও সাবমেরিন মোতায়েন করে দিয়েছে। ইরানের জাহাজগুলো এখন শুধু তাদের নিজেদের পতাকা বহন করছে না, তারা চলছে চীনের সামরিক রক্ষা কবচের নিচে। ইরানের শক্তি ও যুক্তরাষ্ট্রের দ্বিধা। এই মুহূর্তে ইরান বছরে প্রায় $43 বিলিয়ন জ্বালানি তেল রপ্তানি করে, যার প্রায় 90% গন্তব্য চীন। কিন্তু এই লেনদেন শুধু অর্থের নয়, এটি একটি কৌশলগত বিনিময়ের চুক্তি। তেলের বিনিময়ে ইরান পাচ্ছে চীনের উন্নত ক্ষেপণাস্ত্র প্রযুক্তি, অত্যাধুনিক রাডার সিস্টেম এবং সাইবার নজরদারির সরঞ্জাম। সিনোপ্যাকের মতো চীনা সংস্থা ইরানের শোধনাগারে বিনিয়োগ করে এর অর্থনীতিকে আরও মজবুত করেছে। ওয়াশিংটন ঘোষণা করেছিল যে চীনগামী ইরানি তেলবাহী জাহাজ তারা প্রতিহত করবে, কিন্তু বাস্তবতা ভিন্ন। রয়টার্সের বিশ্লেষণ অনুযায়ী ইরানের AIS চালু করা মানে যুক্তরাষ্ট্রকে এখন প্রকাশ্য সংঘাতে বাধ্য করা। ওয়াশিংটনের এক কর্মকর্তার আক্ষেপ, আমরা জানি তারা কোথায় আছে, কিন্তু ছোঁয়ার সাহস পাচ্ছি না। প্রথম কয়েক সপ্তাহেই দেখা যাচ্ছে ইরানের জাহাজগুলো কোনো বাধা ছাড়াই দক্ষিণ চীন সাগর পর্যন্ত পৌঁছে গেছে। বিশ্ববাজারে নিষেধাজ্ঞার আইনি ফাঁদ থাকলেও চীন ইরান জোটের সামনে সামরিক সংঘাতে জড়ানোর ঝুঁকি নিতে ভয় পাচ্ছে বিশ্বের সবচেয়ে শক্তিশালী নৌবাহিনী। এই নতুন ব্লু করিডর কেবল ইরান ও চীনের জন্য নয়, এটি গোটা দক্ষিণ এশিয়ার শক্তি সমীকরণ পাল্টে দিচ্ছে। সবচেয়ে বড় স্নায়ুযুদ্ধের কেন্দ্র এখন হরমুজ প্রণালী, বিশ্ব জ্বালানি প্রবাহের সবচেয়ে গুরুত্বপূর্ণ ধমনী। উপগ্রহ চিত্রে দেখা যাচ্ছে ইরানের তেলবাহী জাহাজগুলোর পাশে টহল দিচ্ছে 2টি চীনা যুদ্ধজাহাজ, আর দূরের বাহরাইন উপকূলে সতর্ক অবস্থানে যুক্তরাষ্ট্রের 5ম নৌবহর। ইরান প্রকাশ্যে বলল ইসরায়েলের শেষের দিন ঘনিয়ে এসেছে। মধ্যপ্রাচ্যের রাজনীতি আবারও তীব্র হচ্ছে। ইরান এবার সরাসরি ঘোষণা করেছে ইসরায়েলের অস্তিত্ব শেষ হয়ে যাবে। এই বক্তব্য ঘিরে তুমুল আলোড়ন তৈরি হয়েছে আন্তর্জাতিক অঙ্গনে, কারণ এবার বিষয়টি এসেছে শুধু মুখে নয়, বইয়ের পাতায়ও। ইসরায়েল ধ্বংসের পরিকল্পনা নামের বই। ইরানের ধর্মীয় নগর কওমি সম্প্রতি উন্মোচিত হয়েছে একটি বই, ইসরায়েল অ্যানিহিলেশন প্ল্যান বা ইসরায়েল ধ্বংসের পরিকল্পনা। বইটি লিখেছেন আলী রেজা পানাহিয়ান, যিনি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির ঘনিষ্ঠ উপদেষ্টা ও ধর্মীয় নেতা।
পানাহিয়ান বলেছেন, এই বইটি খামেনি এবং আয়াতুল্লাহ খোমেনির মতাদর্শের একটি স্পষ্ট ব্যাখ্যা। ইরান ইন্টারন্যাশনাল সূত্রে জানা যায়, দেশটির সরকারই বইটির প্রকাশন অনুমোদন দিয়েছে এবং এটিকে রাষ্ট্রীয় দৃষ্টিভঙ্গির অংশ হিসেবে দেখা হচ্ছে। 1979 সালের ইসলামী বিপ্লবের পর থেকেই ইরান ইসরায়েল বিরোধী অবস্থানকে তার রাষ্ট্রীয় নীতির অংশ করেছে। দেশটি ইসরায়েলকে পশ্চিমা সাম্রাজ্যবাদের প্রতীক হিসেবে দেখে। তাই ইসরায়েল ধ্বংস ইরানের কাছে শুধু রাজনৈতিক স্লোগান নয়, বরং এক আদর্শিক লক্ষ্য। বইটির শেষ অধ্যায়ে বলা হয়েছে, সাম্প্রতিক 12 দিনের যুদ্ধ হল জায়নিস্ট শাসন ব্যবস্থাকে পতনের পথে ঠেলে দেওয়ার ইরানের বৃহৎ কৌশলের অংশ। লেখক দাবি করেন, এই লড়াই কেবল যুদ্ধ নয়, বরং এক চলমান ঐতিহাসিক পরিকল্পনার অংশ। হামাসকে প্রশংসা, পশ্চিমকে সতর্কবার্তা। বইয়ের পেছনের সারাংশে হামাসের 2023 সালের 7 অক্টোবরের ইসরায়েল আক্রমণকে বিশ্বের জন্য জাগরণী ঘণ্টা বলে উল্লেখ করা হয়েছে। ইরান প্রকাশ্যে হামাসের কর্মকাণ্ডের প্রশংসা করছে, যা তেহরানের আঞ্চলিক প্রভাব বাড়ানোর ইঙ্গিত দেয়। এই প্রকাশনার সময়ে ইসরায়েল ইরান সংঘাতের নতুন অধ্যায় শুরু হয়েছে। জুনে ইসরায়েল ইরানের বিরুদ্ধে হামলা চালায়, অভিযোগ করে তেহরান সমৃদ্ধ ইউরেনিয়ামকে অস্ত্রে পরিণত করছে। যুদ্ধ ও পাল্টা আঘাত। এর জবাবে ইরান মার্কিন সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালায়, যখন যুক্তরাষ্ট্র ইরানের 3টি পারমাণবিক স্থাপনায় টমাহক ও বাংকার বাস্টার বোমা ব্যবহার করে। এই ঘটনাকে অনেকেই 12 দিনের যুদ্ধ নামে ডাকছেন, যা মধ্যপ্রাচ্যে শক্তির ভারসাম্য নতুনভাবে নির্ধারণ করেছে। যুদ্ধের মাঝে কূটনীতি। যুদ্ধ থামেনি, তবুও ট্রাম্প প্রশাসন ঘোষণা দিয়েছে, ইরান যদি প্রস্তুত থাকে আমরাও প্রস্তুত। এক বক্তৃতায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, এটি হবে ইরানের নেওয়া সবচেয়ে ভালো সিদ্ধান্ত। অন্যদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলছেন, তারা যুক্তরাষ্ট্রের কাছ থেকে ন্যায্য ও ভারসাম্যপূর্ণ প্রস্তাব আশা করছেন। তবে ওয়াশিংটনে এখনও দ্বন্দ্ব আছে, তারা কি সত্যিই ইরানকে চাপ দিতে চায়, নাকি আলোচনার টেবিলে আনতে? ইরানের শক্তি ও বার্তা। বিশ্লেষকদের মতে ইরান এখন শুধু সামরিক শক্তি নয়, একটি মতদর্শিক বলয় তৈরি করেছে, যা সিরিয়া, লেবানন ও গাজা পর্যন্ত বিস্তৃত। এই নেটওয়ার্কই ইরানের সবচেয়ে বড় শক্তি। তেহরান বার্তা দিচ্ছে, তারা ভয় পায় না, বরং তারা প্রস্তুত এক নতুন মধ্যপ্রাচ্যের বাস্তবতা গড়তে। ইরানের এই প্রকাশ্য ঘোষণা একদিকে যুদ্ধের আশঙ্কা বাড়াচ্ছে, অন্যদিকে কূটনীতির পথও খুলে রাখছে। প্রশ্ন হচ্ছে, এই ইসরায়েল ধ্বংসের পরিকল্পনা আসলেই কি কৌশলগত বার্তা, নাকি আসন্ন সংঘাতের পূর্বাভাস? জাতিসংঘে ইরানকে ঘিরে নতুন নাটক। পুতিনের কঠোর বার্তা, ফাইল বন্ধ করুন, নয়তো পরিণতি ভোগ করুন। বিশ্ব রাজনীতির দাবার বোর্ডে আবার উত্তপ্ত ইরান ইস্যু। জাতিসংঘের নিরাপত্তা পরিষদে যখন পশ্চিমা দেশগুলো ইরানের উপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপের পক্ষে, তখন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যেন বজ্রপাতের মতো হুঁশিয়ারি ছুড়ে দিলেন, ইরানের পারমাণবিক ফাইল বন্ধ করুন, নয়তো ফলাফল ভালো হবে না। একদিকে পশ্চিমা নিষেধাজ্ঞা, অন্যদিকে রাশিয়া ও চীনের কাঁধে কাঁধ মিলিয়ে ইরানের পাশে দাঁড়ানো, যেন ইতিহাসের এক নতুন অক্ষশক্তি তৈরি হচ্ছে, যেখানে শক্তির কেন্দ্রবিন্দু এখন তেহরান। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, 2015 সালে স্বাক্ষরিত ইরান পরমাণু চুক্তি JCPOA অনুযায়ী জাতিসংঘের 10 বছরের সময়সীমা 18 অক্টোবর শেষ হয়েছে। তাই এখন সময় এসেছে ইরান ইস্যু জাতিসংঘের আলোচনার তালিকা থেকে সরিয়ে নেওয়ার। মস্কোর ভাষায় ইরানের বিরুদ্ধে যে পারমাণবিক প্রশ্ন তোলা হয়েছিল তা এখন অচল। নিরাপত্তা পরিষদে এর কোনো বৈধতা নেই। রাশিয়া আরও জানায়, ইউরোপের 3 দেশ ব্রিটেন, ফ্রান্স ও জার্মানি চুক্তি ভঙ্গ করে পুরনো নিষেধাজ্ঞা ফিরিয়ে আনার চেষ্টা করেছে, যা সম্পূর্ণ অবৈধ ও রাজনৈতিকভাবে উদ্দেশ্য প্রণোদিত। চীন রাশিয়া বনাম পশ্চিমা জোট। রাশিয়া ও চীন যৌথভাবে চুক্তি 6 মাস বাড়ানোর প্রস্তাব দিয়েছিল, কিন্তু পশ্চিমা দেশগুলো অহংকারের সঙ্গে তা প্রত্যাখ্যান করেছে। মস্কো বলেছে, এটাই প্রমাণ করে তারা আসলে আলোচনায় আগ্রহী না, বরং চায় ইরানকে কোণঠাসা করে রাখতে। রাশিয়ার ভাষায় ইরানের সঙ্গে তাদের সম্পর্ক এখন কৌশলগত অংশীদারিত্বের পর্যায়ে, যা 2025 সালের জানুয়ারিতে মস্কোতে স্বাক্ষরিত চুক্তির মাধ্যমে শুরু হয়ে অক্টোবর থেকে কার্যকর হয়েছে। ইরানের জবাব, বিশ্বাস, শক্তি ও প্রতিরোধ। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান জাতিসংঘে তীব্র প্রতিক্রিয়া জানিয়ে বলেন, ইউরোপের এই অবৈধ পদক্ষেপ আন্তর্জাতিক বৈধতা হারিয়েছে। বিশ্ব আমাদের পাশে আছে, কারণ আমরা ন্যায়ের পথে। তিনি আরও যোগ করেন, ইরান কখনো পারমাণবিক অস্ত্র তৈরি করতে চায়নি। আমাদের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির ধর্মীয় ফতোয়া অনুযায়ী গণবিধ্বংসী অস্ত্র ইসলামের বিরুদ্ধে। তেহরানের এই বার্তা যেন বিশ্বকে মনে করিয়ে দিল, ইরানের শক্তি তার নীতিতে, তার বিশ্বাসে। অন্যদিকে যুক্তরাষ্ট্র আবারও নতুন নিষেধাজ্ঞা জারি করেছে। প্রায় 50 ব্যক্তি, প্রতিষ্ঠান ও জাহাজের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। অভিযোগ,
তারা ইরানি তেল ও গ্যাস বিক্রিতে সহায়তা করছে। ডোনাল্ড ট্রাম্প অবশ্য নরম সুরে বলেছেন, ইরান অনেক কষ্টে আছে, আমি চাই তারা আলোচনায় আসুক, প্রস্তুত হলে আমি নিষেধাজ্ঞা তুলে নেব। কিন্তু তেহরান বলছে, আমরা মাথা নত করব না। শেষ কথা, এই মুহূর্তে ইরান শুধু নিষেধাজ্ঞা টেবিলে বসে থাকা একটি দেশ নয়, বরং বিশ্বের শক্তির ভারসাম্য বদলে দিচ্ছে তার অবস্থান। রাশিয়ার মিত্রতা, চীনের সমর্থন এবং নিজের জনগণের অবিচল মনোবল, সব মিলিয়ে ইরান এখন এক অনমনীয় শক্তি। যুদ্ধ নয়, কূটনীতি। তবুও যখন প্রয়োজন, ইরান জানে কিভাবে প্রতিপক্ষকে জবাব দিতে হয়। আর সেই কারণে আজও বিশ্ব জুড়ে শোনা যায় এক সুর, ইরানকে ভাঙা যায় না, শুধু সম্মান জানাতে হয়।